আজ হলো আর্থ ডে বা পৃথিবীর দিন। আমাদের কথা হচ্ছিল বৈশাখের পার্বণ বারব্রত নিয়ে। আর আজকেও এই আর্থ ডে বা পৃথিবীর জন্য পালিত হওয়া একটি দিন সারা পৃথিবীতেই খুব প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, আর বিশেষত আমাদের এই গ্রীষ্মপ্রধান দেশে। প্রকৃতি আর পরিবেশের সবুজায়নের প্রয়াসে আমাদের বঙ্গের আদ্যিকালের এক প্রথা ছিল সবুজ বাঁচানো, জল সংরক্ষণ, আর তাই বুঝি পুণ্যিপুকুর, অশ্বত্থপাতা, তুলসীতলা, পৃথিবী ব্রত, বসুধরা এসব ব্রত পালনের অজুহাত। কেন এত কথা বলছি? আবারও সেই বলি, আজ হলো আর্থ ডে, মানে ধরিত্রীর জন্য সারা বছরের একটা দিন পালন। কিন্তু সে তো রোজ রোজই হওয়া উচিত। প্রকৃতির অকৃপণ দান সবই তো আমাদের জন্য। তাই পুকুর খোঁড়া, তার চারপাশ দিয়ে তুলসী গাছ লাগানো বা তুলসী তলায় সারা বৈশাখ মাস ধরে ঝাড়ি দেওয়া, মানে মাটির ঘটে কুশ লাগিয়ে টপ টপ করে সারাদিন ধরে জলধারা বর্ষণ, সবটাই গাছ বাঁচানো আর প্রকৃতিকে শীতল রাখার কারণেই। শুধু তাই নয়, আমাদেরও কিন্তু তেমনই হতে হবে, মানে আমাদের দেহকেও শীতল রাখতে হবে। কেন বলছি? শ্রীচৈতন্য পরবর্তী স্মৃতিশাস্ত্র বিশারদ স্মার্ত পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য তার বৈশাখ মাসের কৃত্যতত্ত্বে কী কী করণীয় সেখানেই বলেছেন, বৈশাখ মাসে প্রাতঃ স্নানং বিধি এক অবশ্য কর্তব্য। ত্রিসন্ধ্যা স্নান করা আরও ভালো, আর সেটা যে আমাদের শরীর ঠান্ডা রাখার উদ্দেশ্যে তা বলাই বাহুল্য। এই গরমকালে বৈশাখ মাসেই প্রপাকারিয়া প্রযত্নেন সর্বলোক হিতায় চ, মানে সমস্ত লোকের জন্য প্রপা মানে কুয়ো বা জলাশয় খনন করার কথাও কিন্তু রয়েছে। আর তখনই মনে পড়ে যায় আমাদের সেই পুণ্যিপুকুর ব্রতের কথা। বৈশাখ মাসের ধর্মঘট ব্রতের কথাও পেলাম আমাদের অগ্রজ প্রাবন্ধিক সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ির লেখায়। আমরা যে ধর্মঘট করি সে শব্দটা স্মার্ত রঘুনন্দনও ব্যবহার করেছেন তার শ্লোকে। সংকল্প করে ধর্মঘট স্থাপন করতে হবে ভবিষ্য পুরাণেও রয়েছে। এই জলপূর্ণ ধর্মঘট ব্রহ্মা বিষ্ণু শিবের আধার। তবে এই ধর্ম আমাদের সেই ধর্ম ঠাকুর কিনা সেই বিষয়ে কিন্তু নিশ্চিত হন না কেউই। তবে সারাটা বৈশাখ মাস ধরে এই জলপূর্ণ ধর্মঘট পাতা আর তা গৃহের এক কোণায় স্থায়ী আসন করে নেওয়া বা প্রতিদিন তার জল বদল করে পূর্ণ করে দেওয়া স্মরণ করায় বই কি জল সংরক্ষণের বার্তা, শীতল রাখার প্রয়াস। রাজনৈতিক আঙ্গিকে হয়তো ধর্মঘট বা অবস্থান অন্য এক অর্থ বহন করে, কিন্তু বৈশাখের অবশ্যকৃত্যে ধর্মঘটের তাৎপর্য আজও প্রাসঙ্গিক। ধর্মঘট ব্রতের দিন সুরভি গন্ধ এবং চন্দন বিগ্রহের গায়ে লেপে দিতে হয়, আর তা বৈশাখের দাবদাহে শীতল থাকার কারণেই। কিন্তু বৈশাখ মাসের কৃত্যতত্ত্বে দানের প্রসঙ্গে শক্তু বা সাত্তু বা ছাতুর কথা এসে পড়ে। আমি কদিন আগেই চৈত্র সংক্রান্তিতে ছাতু সংক্রান্তির কথা বলেছি। সেটা চলতে থাকে সারাটা বৈশাখ মাস ধরে, এবং বৈশাখ শেষ হলে হয় তার উদযাপন। আমরা যে আতপ চাল আনাজ সহযোগে এখন ভুজ্জি দিই বা ভোজ্য দিই, তা আগে ছিল মূলত যবের ছাতু আর গুড় সহযোগে ঈশ্বরকে নিবেদন। তা কালে কালে অন্ন এবং আনাজপাতিতে রূপান্তরিত হয়েছে। চৈত্র সংক্রান্তিরও অপর নাম ছাতু সংক্রান্তি আগেই বলেছি। আর সারাটা বৈশাখ মাস ধরে জ্যৈষ্ঠ মাসের আগের দিন পর্যন্ত ছাতু দানের মতোই শীতলী বলে একটি ব্রতের কথা জানালেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি মহাশয়। তার গৃহের কুলদেবতা শালগ্রাম শিলাকে জবের ছাতু আর গুড় নিবেদন করা হয় মরশুমি ফল ইত্যাদির সঙ্গে। আমরা তো জানি ছাতুর শরবতেই গ্রীষ্মে এক অতীব শীতল পানীয়, মানে প্রোটিনে ভরপুর এবং অত্যন্ত পেট ভার রাখে অথচ শরীর ঠান্ডা করে। সেটাই বা ভুলি কেমন করে? সেই সঙ্গে রঘুনন্দন বলেছেন আমাদের সহজপাচ্য মুসুর ডাল এবং নিম্বপত্র বা নিম পাতা খেতে এই বৈশাখ মাসে। এই ছাতু সংক্রান্তি প্রসঙ্গে মনে পড়ে যায় সে যুগের রীতি ছিল ব্রাহ্মণকে ছাতুই শুধু নয়, দান সংক্রান্তি, জল সংক্রান্তি, অন্ন সংক্রান্তি, ঘৃত সংক্রান্তি, ফল সংক্রান্তি, দর্পণ সংক্রান্তি, মানে আমাদের বঙ্গে চলতেই থাকে সারা বছর ধরে নানান সংক্রান্তিতে ব্রতীর
কিছু না কিছু দান, কাকে না ব্রাহ্মণ পূজারীকে, তাতে নাকি ব্রতীর মনস্কামনা পূর্ণ হবে আর মঙ্গল হবে, আর ব্রাহ্মণের ঝুলি উপচে উঠবে তা বলাই বাহুল্য। তবে সেই ব্যাপারটা আমি সরিয়ে রেখেই বলছি, এই যে জল, ফল, ছাতু, অন্ন, ঘৃত এসব দান করে সংকল্পটাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল সে যুগে। আর তাই বুঝি এই বৈশাখের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণু তিনি শালগ্রাম শিলাই হন বা মাটির মানে দেবতা যে রূপে তিনি থাকুন না কেন, তাকে স্নান করাতে হবে ভালো করে। আর সেই তিথিটা কি বলা হয়? পিপিতকি দ্বাদশী। বৈশাখের শুক্লা দ্বাদশী তিথিতে বিষ্ণুকে জল দান করে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল এবং বস্ত্র দিয়ে এই ব্রত করতে হয়। ব্রতের শেষে ব্রতী ব্রাহ্মণকে দান করে কি জানেন? আবারও সেই জলের প্রসঙ্গ, জলপূর্ণ কলস বা ঘট। পিপিতক নামে এক ব্রাহ্মণের নামেই এই দ্বাদশীর অমর নাম, তা পেলাম বাংলার বারব্রত বইতে। আবার বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহের জন্মতিথি পালিত হয় মহাসমারোহে, তা হলো নৃসিংহ চতুর্দশী। আর বৈশাখের হরিমঙ্গল ব্রত, যা অঋণী করার উদ্দেশ্যে পালিত হয়, মানে সারা বছর ধরে যার কাছে যত ঋণ সব পরিশোধ করে পাপ মুক্ত হওয়া। আর অদ্ভুত সুন্দর এক কোরিলেশন পেলাম নৃসিংহপ্রসাদ ভাদুড়ির কথাতে। বারে বারে তার কথাগুলি বা তার লেখাগুলি যেন বেদবাক্য বলে মনে হয় আমার এই পড়তে পড়তে। এই ঋণ শোধ প্রসঙ্গে মনে হয় হালখাতা পুজোর কথা। ব্যবসাদারেরা সেই জন্যেই কি তবে আসল মানে বা ঋণ মোচনের উদ্দেশ্যেই হালখাতার পুজো করান? এছাড়াও বৈশাখী ব্রতবিলাসে আজও টৈটম্বুর আমাদের গ্রাম বাংলা, কিন্তু সেখানে আজও কান পাতলে হয়তো শোনা যাবে বৈশাখের হরির চরণ ব্রতের ব্রত কথা। আবার সেখানে চন্দন লেপনের কথা পেলাম, মানে শীতল থাকার একটা বার্তা। এছাড়া বৈশাখ মাসের কৃষ্ণ এবং শুক্লপক্ষের মঙ্গলবারে মায়েরা পালন করেন হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত। পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় লৌকিক দেবী চণ্ডী হলেন কালীর সমতুল্য। 12 মাসেই কোনো না কোনো চণ্ডীর পুজো হয় গ্রামেগঞ্জে, আমরা দেখেছি। হরিশ শব্দটি হলো হর্ষ থেকে এসেছে। এটিও চিরাচরিত মেয়েদের কামনার ব্রত। আর সেই সঙ্গে প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর আরাধনাও ফেলে দেওয়ার নয় মোটেও। তাই বৈশাখের চন্দন ষষ্ঠীও প্রাসঙ্গিক, কারণ আদিম মাতৃপূজার একটি বিশেষ অঙ্গ হলো ষষ্ঠী পুজো। আর এই স্কন্দপুরাণে ব্রহ্মার মানসকন্যা দেবসেনা ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী। তিনি প্রকৃতির ষষ্ঠাংশ রূপিণী মা দুর্গার অন্যতম অভিধা। মূলত তিনি প্রজনন শক্তি এবং শিশুর রক্ষয়িত্রী লৌকিক দেবী। 12 মাসেই তিনি প্রতি শুক্লা ষষ্ঠীতে কোনো না কোনো ভাবে পুজো পান। তাই বৈশাখে ধুলা ষষ্ঠী বা চন্দন ষষ্ঠীকেও ফেলে দেওয়া যায় না। শিশুকে অস্বাস্থ্যকর ধুলোবালির পরিবেশ থেকে সুস্থ রাখার কারণে পালন করতেন একসময় মায়েরা, আজও হয়তো গ্রামগঞ্জে পালিত হয়। চন্দন তেল এবং বাটা দিয়ে দেহের অনেক রোগ জ্বালা যন্ত্রণা সারাতেন লোকচিকিৎসকেরা। তাই চন্দন ষষ্ঠীতে বাঙালি মায়েরা নিদাগ্রীষ্মে সন্তান রক্ষক ষষ্ঠী দেবীর পুজো দেন। সন্তানের রোগ জ্বালা তিনি দূর করবেন সেই আশায়। প্রকৃতির সামীপ্যে থাকার আরও একটি কৃত্য এবং বৈশাখী ব্রত বটে, আর অন্যতম লোককৃষ্টিও। মানে সন্তানকে ধুলোবালি থেকে তুলে পরম মমতায় স্নান করিয়ে পাটাতে শ্বেত চন্দন বেটে সারা দেহে তারা মাখিয়ে দিতেন গ্রীষ্মের রৌদ্র যন্ত্রণাজনিত ত্বকের রোগ প্রশমনের জন্য। তখন তো গাঁয়ে-গঞ্জে ইলেকট্রিক ছিল না, তাই না? তাই শীতল পাটিতে শুইয়ে শিশুকে তালপাখার বাতাসে মায়ের দেওয়া চন্দন প্রলেপেই ঠান্ডা হতে হতো। আর এই হলো চন্দন ষষ্ঠীর আবহ। পরদিন বলবো আরও কিছু বারব্রতের কথা, যেগুলোতে এই চন্দন কথাটি বারে বারেই এসে পড়ে। আর আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে, যেটি আবার আয়ুর্বেদ ধন্য এক দেশ, সেখানে এই চন্দন জিনিসটার যে কত গুরুত্ব তা আমরা দেখব সেখানে। আজ এইটুকুই। আজ আর্থ ডে বা পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা ধরিত্রী দেবীর জন্য একটু কামনা করতে কি পারি না? আমরা গাছ পুঁততে কি পারি না? আমরা জল সংরক্ষণ করতে পারি না? আমরা পুকুর বোঝাবো না, আমরা বরং পুকুর খোঁড়াবো, সেরকম প্রয়াসে কি ব্রতী হতে পারি না? সেটাই তো হবে আমাদের আসল ব্রত, সেটাই তো হবে আমাদের অন্যতম বৈশাখী ব্রতবিলাস।
তাই না? সবাইকে আবারও আর্থ ডে বা পৃথিবী দিবসের জন্য এই সচেতনতার ভিডিও।